আজ আলোচনা করব কোয়াসি প্যাসিভ ভার্ব অ্যান্ড ফ্যাক্টেটিভ ভার্ব। সেদিন যে 27টা ভার্বের আলোচনা করেছি তার বাইরেও আরও 4টে ভার্ব আছে। কেন আলোচনা করিনি এগুলো ডিটেলস একটু আলোচনা করবো, তাই ওই 4টার মধ্যে আজকে দুটো আলোচনা করছি, কোয়াসি প্যাসিভ ভার্ব এবং ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে আগে আমরা আলোচনা করব। ফ্যাক্টেটিভ ভার্ব, হোয়াট ইজ ফ্যাক্টেটিভ ভার্ব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ এবং কমপ্লিমেন্ট ছাড়া বাক্যের অর্থ পূর্ণ না হয় তখন সেই সেন্টেন্স বা সেই বাক্যের ভার্বটাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। মানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট এগুলো লাগবেই। এগুলো ছাড়া যদি বাক্যের ভার্বটার অর্থ পূর্ণ না হয় অবজেক্ট থাকা সত্ত্বেও, তাহলে সেই ভার্বটাকে বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। আমি একটু আলোচনা করি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি ভাতকে প্রশ্ন করি আমি কি খাই, কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, আমি কি খাই, উত্তর চলে সব ভাত। তাহলে উত্তর যখন অ্যান্সারটা যখন আমি ভাত পেলাম, রাইস পেলাম, তাহলে এই ইটটা হচ্ছে ভার্ব, আর আইটা হচ্ছে সাবজেক্ট, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। পূর্ণ হলো, সম্পূর্ণ। এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা স্বয়ং সম্পূর্ণ সেন্টেন্স। ট্রানজিটিভ ভার্ব কারণ আমি ভার্বকে কি কাকে কোনটিতে প্রশ্ন করলে রাইস চলে এসছে, তাহলে ভার্ব ট্রানজিটিভ ভার্ব। আর আই গো টু কলেজ, আমি কলেজে যাই। আমি কি যাই, কাকে যাই, কোনটি যাই দিয়ে প্রশ্ন করা যাবে না, কারণ অবজেক্ট পেতে হলে কি কাকে কোনটি দিয়েই প্রশ্ন করতে হবে। তা আমি কি যাই, কাকে যাই, কোনটি যাই দিয়ে প্রশ্ন করলে কোনো কিছু আসছে না। সুতরাং গোটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আর গো যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয়, গোয়ের পাশে ওয়েন টু ইনট্রান্সিটিভ ভার্ব। গো যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয়, কামটাও ইনট্রান্সিটিভ ভার্ব। কামটা যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয়, কেমটাও ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক তেমনি ইটটা যেমন ট্রান্সিটিভ ভার্ব, এ টু ট্রান্সিটিভ ভার্ব হলো। এবার বোঝা গেল ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ প্রত্যেকটারই আবার ট্রান্সিটিভের অবজেক্টটা আছে, তাই ওটা ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্সটার অবজেক্ট আছে রাইস, তাই ওটা ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নেই, তাই গোটা ইনট্রান্সিটিভ ভার্ব। এইবার বলা হচ্ছে তাহলে একটা স্বয়ং সম্পূর্ণ ট্রান্সিটিভ ভার্বের সেন্টেন্সটা স্বয়ং সম্পূর্ণ। এখন বলা হচ্ছে এমন কিছু ভার্ব আছে যেগুলো, এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকার পরেও আরো কিছু ওয়ার্ড লাগবে। সেই ওয়ার্ড নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, লাগবেই, না হলে বাক্য সম্পূর্ণ হবে না। আমরা সাধারণত কি জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একটা বাক্য কমপ্লিট। কোনো একটা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু তিনটে থাকতে হবে। কোনো একটা উজ্জ্ব থাকতে পারে, তিনটে থাকার স্বাভাবিক। তিনটে থাকার পরেও যখন শ্রোতাদের আরো আগ্রহ থাকে কিছু জানার, বা বাক্যটা সম্পূর্ণ করতে কোনো শব্দ লাগবে এক্সট্রা, যখন এমনটা হয় সেই সেন্টেন্সের ভার্বটাকে বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন উই মেড হিম আওয়ার ক্যাপ্টেন। উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম। সাবজেক্ট কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, কারা করেছিল, আমরা। কি করেছিলাম, তৈরি করেছিলাম। কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট আছে, কাকে করেছিলাম, তাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, খুব সুন্দর বোঝা যাচ্ছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাক্যটা কমপ্লিট। আমরা তাকে তৈরি করেছিলাম। এবার এইটুকু যদি বলে আমরা তাকে তৈরি করেছিলাম, যে কেউ বলবে কি তৈরি করেছিলাম। এটা এই আওয়ার ক্যাপ্টেনটা মনে করো নেই, শুধু উই মেড হিম বলছি। বাক্য তো সম্পূর্ণ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পূর্ণ হওয়া সত্ত্বেও, in spite of having the object in the sentence, this sentence is incomplete. সম্পূর্ণ আবার অসম্পূর্ণ। বাক্য সম্পূর্ণ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে অসম্পূর্ণ। মানে মানুষ জানতে যাচ্ছে কি তৈরি করলাম, তখন আওয়ার ক্যাপ্টেন, আমাদের দলনেতা ক্যাপ্টেন। তাহলে এই যে এটাকে, এই আওয়ার ক্যাপ্টেন, এই যে কমপ্লিমেন্টটাকে প্রয়োজন হলো, তাই এই মেডটা হবে ফ্যাক্টেটিভ ভার্ব। বোঝা গেল? পরেরটা, দে মেড মি দেয়ার লিডার। তারা আমাকে তাদের লিডার
বানিয়েছিল। দে মেড মি সাবজেক্ট কারা বানিয়েছিল? তারা। কি করেছিল? বানিয়েছিল। পাস্ট টেন্সে কি করেছিল? প্রেজেন্ট টেন্সে কি করে? কি করেছিল? বানিয়েছিল। কাকে বানিয়েছিল? কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। কাকে বানিয়েছিল? আমাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা কমপ্লিট সেন্টেন্স, তারপরেও ইনকমপ্লিট। মানে এবার লোক বলতে যাচ্ছে তারা আমাকে কি বানিয়েছিল? তাদের লিডার। এই যে কমপ্লিমেন্ট এক্সট্রা, এটা লাগবে, নাহলে এই বাক্যটা সম্পূর্ণ হবে না। তাই এই মেডটা ফ্যাক্টিটিভ ভার্ব। পিপল কল হিম এ ফুল। মানুষজন তাকে একটা বোকা বলে ডাকে বা বোকা বলে চেনে। তাহলে মানে হি ইজ নোন টু অল অ্যাজ এ ফুল। সে সকলের কাছে একটা বোকা হিসেবে পরিচিত। পিপল কল হিম এ ফুল। পিপল তাকে, মানুষজন তাকে বোকা হিসাবেই চেনে বা ডাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পিপল সাবজেক্ট, কলটা ভার্ব, হিমটা অবজেক্ট। এবার এই পিপল কল হিম, মানুষজন তাকে ডাকে বা মানুষজন তাকে মনে করে, হ্যাঁ, মানুষজন তাকে চেনে। এবার কি হিসাবে? এটা তো বাকি রয়ে গেছে, এইটা ছাড়া কিন্তু অবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপরেও স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না, একটা কমপ্লিট মিনিং আসছে না। তাই কমপ্লিট মিনিং আনার জন্য কি দরকার হয়? নাউন দরকার হতে পারে, নাউন ফ্রেজ দরকার হতে পারে, অ্যাডজেক্টিভ দরকার হতে পারে, কমপ্লিমেন্ট দরকার হতে পারে। এই যেটা এ ফুল, একটা কমপ্লিমেন্ট আসলো। এবার তাই এই কলটা কি ফ্যাক্টিটিভ ভার্ব। এইবার ফুলটা তো সাধারণত একটা অ্যাডজেক্টিভ। দে ইলেক্টেড মি দেয়ার প্রেসিডেন্ট। তারা আমাকে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করলো। তাহলে সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক, যার বাংলা কথা হচ্ছে বাক্যের পরিপূরক। ঠিক তেমনি আই ডিমড হিম অ্যাজ এ পারসন অফ হাই কোয়ালিটি। আই ডিমড হিম, আমি তাকে ভাবতাম, মনে করতাম, বিচার করতাম, আমার তার সম্পর্কে ধারণা ছিল কি? অ্যাজ এ পারসন অফ হাই কোয়ালিটি, উচ্চ গুণ সম্পন্ন। আমি তাকে উচ্চ গুণ সম্পন্ন একজন ব্যক্তি হিসাবে ভাবতাম। আই ডিমড, মনে করতাম, বিচার করতাম, এরকম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এই যে অ্যাজ এ পারসন অফ হাই কোয়ালিটি, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট, বাক্যের পরিপূরক। এইটাকে ছাড়া আমি কি ভাবতাম তাকে? চোর, ছাচোর, গুন্ডা, বদমাশ, তা ভালো শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, নাকি আমি তাকে একটা হাই কোয়ালিটি, মানে একটা উচ্চ সম্পূর্ণ গুণ, উচ্চ গুণ সম্পূর্ণ একটা ব্যক্তি হিসাবে তাকে ভাবতাম। তাহলে এইটা আই ডিমড হিম সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরেও আমার এইগুলোকে প্রয়োজন হচ্ছে, এই কথাগুলোকে প্রয়োজন হচ্ছে, নাহলে বাক্যটা সম্পূর্ণ হবে না। মানুষের কোয়ারি থেকে যাবে, মানুষের কিউরিয়াসিটি থেকে যাবে, কি ভাবতাম। দে ইলেক্টেড মি দেয়ার চেয়ারম্যান। তারা আমাকে তাদের চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরেও আবার দেয়ার চেয়ারম্যান, এটা কমপ্লিমেন্ট, বাক্যের পরিপূরক, এটা রয়ে গেল। এটা লাগবে, নাহলে তাদের কোশ্চেন থেকে যাবে তারা আমাকে কি তৈরি করেছিল, এই ব্যাপারটা। এবার তাহলে কি বুঝলাম? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ একটা ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি এক্সট্রা কোনো শব্দ, এক্সট্রা কিছু শব্দ প্রয়োজন হয় বাক্যটাকে সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ বা মিনিংফুল করতে বা অর্থপূর্ণ করতে, তখন সেই সেন্টেন্সের ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বের মধ্যে কোনগুলো থাকে? সাধারণত ইলেক্ট, অ্যাপয়েন্ট, মেক, মেক মানে মেডও হবে, চুজ, ডিম, সিলেক্ট মানে নির্বাচন করা, কল, সিলেক্ট বাছাই করা, ইলেক্ট মানে নির্বাচন করা, কল মানে ডাকা বা ভাবা, নমিনেট, এটসেট্রা। তাহলে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে একটা আলোচনা হলো, এই হলো ফ্যাক্টিটিভ ভার্ব। এবার আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা সাধারণত কি জানি, একটা অবজেক্ট কি, অবজেক্টের কি কাজ? অবজেক্টের কাজ হচ্ছে, অবজেক্ট নয়, আচ্ছা আমি এভাবে তোমাদের করে একটা সেন্টেন্স আমি দেখাই, অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা দেখাই যাচ্ছে। সাবজেক্ট, ভার্ব প্রেজেন্ট, তারপর অবজেক্ট, এটা সম্পূর্ণ একটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য। চেহারাতেও কর্তৃবাচ্য, তার মানেতেও কর্তৃবাচ্য, একদম মানে প্যাসিভ ভয়েস। দেখতেও কর্তৃবাচ্য এবং তার মানেটাও, অর্থও দিচ্ছে কর্তৃবাচ্য। এই যদি আমরা প্যাসিভ করি, তাহলে অবজেক্টটা চলে আসবে আগে। কে খায়? আমি খাই। কি করি? খাই।
কেক বা কাটা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি করি খাই, ভার্ব কি করি কি করে দিয়ে প্রশ্ন করলে ভার্ব। এবার কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, কি খাই ভার্ব, তাহলে অবজেক্ট হবে। এই অবজেক্টটা যখন আমি প্যাসিভে করব তাহলে কি হবে, রাইস, আর রাইস থার্ড পারসন নাম্বার, ভার্বটা প্রেজেন্ট ইজ হবে, ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। এটা আমরা জানি প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মও থাকতে পারে, ভার্বের পাস্ট ফর্মও থাকতে পারে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু প্যাসিভ কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া হবে না। এই যে ইটেন, ইটেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তার আগে একটা বিভার্ব লাগবে, তবে আমরা ধরে নেব এটা প্যাসিভ। এইবার কথা হচ্ছে এইটাই অ্যাক্টিভের মতো লাগছে দেখতে, আবার সেন্টেন্সটাও অ্যাক্টিভ। আবার এটা প্যাসিভের মতো দেখতেও একদম বডিটা পুরো প্যাসিভের মতো, রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার আগে বিভার্ব আছে। যদি এখানে এট থাকতো, ভার্ব যদি এট থাকতো তাহলে আমার ওয়াজ হতো, ইটেন ইটেনই। তা এই হচ্ছে ব্যাপার। এটা দেখতেও প্যাসিভের মতো, অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। কিন্তু কিছু সেন্টেন্স আছে যেগুলো দেখতে অ্যাক্টিভের মতো, অর্থ দেয় প্যাসিভের মতো। অর্থাৎ কোয়াসি মানে হচ্ছে প্রায় বা অর্ধেক। কোয়াসি কথাটা হচ্ছে প্রায় বা অর্ধেক, অর্ধেক প্যাসিভ বা প্রায় প্যাসিভ, সম্পূর্ণ নয়। তাই কোয়াসি মানে হচ্ছে প্রায় বা অর্ধেক প্যাসিভ। এবার দেখো, আয়রন ফিলস হার্ড, লোহা অনুভব করে শক্ত। তা লোহা নিজে কি অনুভব করতে পারে? এটা ধরো সাবজেক্ট, এটা ভার্ব। এবার লোহা নিজে কি অনুভব করতে পারে? লোহা নিজে অনুভব করতে পারে না। কিন্তু এখানে পুরো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, বোঝা যাচ্ছে সাবজেক্ট এই ভার্বের লোহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফিলের জায়গায় ফিলস হয়েছে। কিন্তু লোহা নিজে অনুভব করতে পারে না, কাউকে দিয়ে অনুভব করে। যখন আমরা হাত দিয়ে ধরি তখন দেখি লোহাটা শক্ত। তাই দেখতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু দেখতে হচ্ছে অ্যাক্টিভ, আর অর্থ দিচ্ছে প্যাসিভ। নিজের লোহা কিন্তু আমরা দেখবো, ধরবো, তারপর বুঝবো, অর্থাৎ প্যাসিভ। তাহলে দেখতে অ্যাক্টিভের মতন, কিন্তু কাজ করছে পুরো প্যাসিভের, অর্থ দিচ্ছে পুরো প্যাসিভের। তাই এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এই যে ফিলসটা আছে কোয়াসি প্যাসিভ ভাব। আবার একটা বলি, রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ কি মিষ্টি। তাহলে গোলাপের গন্ধ মিষ্টি, গোলাপ নিজে নিজে কি গন্ধ নিতে পারে? নিতে পারে না। আমরা গোলাপটাকে নাকে ধরি, তখন দেখি ওর স্মেলটা, গন্ধটা খুব মিষ্টি। তাহলে দেখতে কি মনে হচ্ছে? অ্যাক্টিভ, পুরো অ্যাক্টিভ দেখতে মনে হচ্ছে। আর ওর মিনিংটা, অর্থটা কি দিচ্ছে? প্যাসিভের মতো। কারণ এখানে ভার্বের থার্ড ফর্ম নেই, তার এক কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনোদিনই এটা প্যাসিভ হবে না। তাহলে অ্যাক্টিভ। ভার্বের প্যাসিভ মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, তার আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে, মানে বিভার্ব থাকতে হবে। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্মও নেই, তার আগে অক্সিলারি ভার্ব বা বিভার্বও নেই। কিন্তু তাহলে কি এটা অ্যাক্টিভ ভয়েস বোঝা যাচ্ছে। কিন্তু উত্তর কি দিয়েছে, মানে এর অর্থটা কেমন হচ্ছে? রোজ স্মেলস সুইট, গোলাপ গন্ধে সুন্দর, গোলাপের গন্ধ সুন্দর। অর্থাৎ কেউ না কেউ গোলাপের গন্ধ শুকবে, তারপরে গোলাপ নিজে নিজে শুকতে পারে না, নিজে নিজে ঘ্রাণ বা গন্ধটা নিতে পারে না, অর্থাৎ কর্তা নিজে কাজ করতে পারছে না। তাহলে এটা দেখাই যাচ্ছে যে অর্থটা পুরো প্যাসিভে দিচ্ছে, দেখতে অ্যাক্টিভ। আর একটা, বুক রিডস ওয়েল, বইটা পড়ে ভালো। বই কি নিজে নিজে পড়তে পারে? পারে না। বই যে নিজে নিজে পড়তে, বই থাকতে সিনেমা, তাই রিডের সাথে এস হয়েছে, রিডস। অর্থাৎ দেখা যাচ্ছে বুক রিডস ওয়েল। এবার এটাকে এই ওয়েলটা একটা অ্যাডজেক্টিভ, এটা দেখা যাচ্ছে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কারণ এখানে রিডের জায়গায় প্যাসিভের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে নিশ্চয়ই এস হতো না। এস একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এস আর ভার্বের সাথে। তাহলে এবার রিডের পাস্ট পার্টিসিপল রেড হতো, এবং তার আগে একটা বিভার্ব বসতো। বিভার্বও নেই, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বসেনি। সুতরাং এটা অ্যাক্টিভ সেন্টেন্স বোঝাই যাচ্ছে। এবার এটা অ্যাক্টিভ সেন্টেন্সও বোঝা যাচ্ছে, আর দেখতে অ্যাক্টিভের মতন, আর সেন্টেন্সটা দেখতে অ্যাক্টিভের মতন, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, বিভার্বও নেই, কিন্তু অর্থ দিচ্ছে পুরো প্যাসিভের মতন। বই নিজে নিজে পড়তে পারে না, আমরা পড়বো, তারপর বুঝবো বইটা পড়তে ভালো। তাহলে এটাও কি? এইটা কোয়াসি প্যাসিভ। জেসমিন স্মেলস সুইট, মানে জুঁই ফুলটা গন্ধ মিষ্টি। আমরা শুকবো বা আমরা ঘ্রাণটা নেবো, তারপর বুঝবো। ওই ফুল নিজে একা একা ঘ্রাণ নিতে পারে না, তাই
কিন্তু এখানে কোনো ভার্ব স্মেল, এই স্মেলের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম যদি স্মেল থাকতো, SMELT, স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম স্মেলড, তাহলে যদি স্মেল থাকতো এবং তার আগে যদি ভার্ব বিভার্ব থাকতো তাহলে বুঝতে পারতাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার আগে এক বিভার্ব আছে, তাহলে এটা প্যাসিভ না, কিন্তু এটা অ্যাক্টিভ। ভার্বের প্যাসিভ ফর্ম আছে, তার আগে কোনো অক্সিলারি ভার্বও নেই, এটা দেখতে অ্যাক্টিভ কিন্তু মানে দিচ্ছে, অর্থ দিচ্ছে প্যাসিভের মতো, অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। হলো দি বিল্ডিং নিডস ক্লিনিং। দি বিল্ডিং, বিল্ডিংটা নিডস মানে প্রয়োজন, ক্লিনিং মানে পরিষ্কার, পরিষ্কারের প্রয়োজন বিল্ডিংটা। ও বিল্ডিংটা নিজে নিজে পরিষ্কার করতে হবে, কেউ না কেউ করবে। তাই কি হচ্ছে, দেখতে কি হচ্ছে, দেখতে এই যে আর নিডের জায়গায় এস আছে, এখানে নিডের জায়গায় এস আছে, এটা নিডেরও নেই, পাস্ট পার্টিসিপল ফর্মও নেই, তার কোনো অক্সিলারিও নেই, সুতরাং এটা দেখাই যাচ্ছে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু মানে দিচ্ছে, অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। দ্য হাউস ইজ বিল্ডিং, হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে। এবার সাবজেক্ট ভার্ব, এইবার ব্যাপারটা হচ্ছে এই বিল্ডিং এর জায়গায় যদি বিল্ড থাকতো BUILT, BUILD, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BUILT, বিল্ড, এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আবার লিখে দিই একটু, BUILD, বিল্ড থেকে BUILT, বিল্ড, আর থার্ড ফর্ম BUILT, বিল্ড, 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 বিল্ড। যদি এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা, হ্যাঁ, মানে V3 যাকে বলে, এটা যদি থাকতো, তার আগে যদি অক্সিলারি থাকতো, তাহলে বুঝতাম যে এটা প্যাসিভে। এটা অক্সিলারি আছে কিন্তু ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, V3টা নেই, V3 নেই। তাহলে এবার কি হলো, তাহলে এটা প্যাসিভ ভয়েস হলো না, কিন্তু মানেটা দাঁড়াচ্ছে প্যাসিভের মতো, অর্থ দিচ্ছে প্যাসিভের মতন। কারণ নিজে তো বিল্ডিং নিজে নিজে তো রং করতে পারে না, কাউকে দিয়ে করতে হবে, কোন রাজমিস্ত্রি দিয়ে, মাসান রাজমিস্ত্রি দিয়ে করতে লাগবে, তার রাজমিস্ত্রি অন্য কাউকে দিয়ে করতে হবে, তার মানে ধরা যাচ্ছে যে নিজে কাজ করতে পারে না, অন্য কাউকে দিয়ে করানো মানে প্যাসিভ ভয়েস, করবাচ্য। তাহলে অর্থ হচ্ছে করবাচ্চের মতন কিন্তু দেখতে হচ্ছে অ্যাক্টিভের মতো, কর্তৃপক্ষের মতো। হলো দি কার ওয়াজ ড্রাইভিং, গাড়িটা চালানো হচ্ছিল, গাড়ি নিজে নিজে চলে না, ড্রাইভার লাগে, তাহলে একটা গাড়িকে মুভ করতে হলে ড্রাইভারের প্রয়োজন হয়, তা ড্রাইভার, সুতরাং অন্য কাউকে দিয়ে কাজ করতে হবে, অন্য কাউকে দিয়ে কাজ করানো মানে এটা তাহলে প্যাসিভ, অর্থ হচ্ছে তাহলে প্যাসিভের মতো। দেখতে হচ্ছে কি, এই ওয়াজ আছে, অক্সিলারি ভার্ব আছে, বি ভার্ব আছে, কিন্তু এখানে ড্রাইভের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন দরকার ছিল, ড্রাইভেন, কিন্তু ড্রাইভেন না হয়ে আইন ড্রাইভিং আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, তা পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, যতই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকুক, তাহলে এটা প্যাসিভ ফর্ম না, দেখতে মনে হচ্ছে অ্যাক্টিভের মতো। দেখো দেখতে অ্যাক্টিভের মতো মনে হচ্ছে কিন্তু অর্থ হচ্ছে প্যাসিভের মতো। আর দি বুক ওয়াজ প্রিন্টিং, বইটা প্রিন্ট হচ্ছিল, বইটা মুদ্রিত হচ্ছিল, তার বইটা মুদ্রিত হচ্ছিল যে, তাহলে এটা অক্সিলারি আছে, বিভাগ আছে, কিন্তু প্রিন্টেড পাস্ট পার্টিসিপল প্রিন্টেড নেই, আছে প্রিন্টিং, সুতরাং তাহলে এটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দিচ্ছে সম্পূর্ণ প্যাসিভ। বই তো নিজে নিজে মুদ্রিত হতে পারে না, কাউকে দিয়ে ছাপাখানায় কেউ মুদ্রিত করবে, ওটা মুদ্রণ করবে মানে ছাপানো হবে, তাহলে এটা তাহলে দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। এইবার ব্যাপারটা হচ্ছে, এই একটা কথা খুব মনে রাখতে হবে, ভীষণভাবে মনে রাখতে হবে, খুব গুরুত্ব দিয়ে শোনো তোমরা, এই হার্ড, সুইট, ওয়েল, এই সুইট, এগুলো কিন্তু সবই হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট, পরিপূরক, তাহলে অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট, পরিপূরক। আবার কারণ প্রত্যেকটা দেখো ভার্বের পরে আছে, ভার্বের পরে শব্দগুলো সব হচ্ছে বাক্যের সেন্টেন্স কমপ্লিমেন্ট মানে পরিপূরক। আবার এই যে এই প্রত্যেকটা ক্লিনিং, বিল্ডিং, ড্রাইভিং, প্রিন্টিং, এদের পরে আর শব্দ নেই, তাহলে এখানে কমপ্লিমেন্ট নেই। তাহলে এটা আমরা কি বুঝলাম, যে প্যাসিভ ভার্ব কমপ্লিমেন্ট ছাড়াও সেন্টেন্সে কমপ্লিমেন্ট আছে এমনও হয়, আবার কমপ্লিমেন্ট ছাড়াও হয়। এই যে এই চারটে হার্ড আছে, সুইট আছে, ওয়েল আছে, সুইট আছে, এগুলো কমপ্লিমেন্ট, আর এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। অর্থাৎ এই যে শব্দগুলো, এই নিডস এর পরে যে শব্দগুলো, ইজ এর পরে শব্দগুলো, এগুলোর পরে আর কোনো কমপ্লিমেন্ট নেই। বিল্ডিং নিডস ক্লিনিং, দ্য হাউস ইজ বিল্ডিং, এরপরে যে হাউস ইজ বিল্ডিং
অন্য একটা শব্দ থাকবে, এই যে এই কমপ্লিমেন্টগুলো যা আছে সেরকম যে শব্দ থাকবে, দেখো একটা তো শব্দ নেই, অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়াও কোয়াসি প্যাসিভ ভার্ব হয়, আবার কমপ্লিমেন্ট যুক্ত হয়ে কোয়াসি প্যাসিভ ভার্ব হয়। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে এই ব্যাপার। আর এইটা হচ্ছে কর্তা নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে করায়, দেখতে মনে হচ্ছে অ্যাক্টিভের মতো, অর্থাৎ হচ্ছে প্যাসিভ মতো। বিষয়টা মেন বিষয়টা হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে অবজেক্টের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। অবজেক্ট মানে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্স মিনিংফুল হচ্ছে। অবজেক্টের কাজ কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অবজেক্ট? অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কি? হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অবজেক্ট? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অবজেক্ট অফ এ সেন্টেন্স? একটা বাক্যের অবজেক্টের কি কাজ? আর বাক্যের অবজেক্টের কাজ হচ্ছে বাক্যর মানেটাকে, এই মানে সরি সেন্টেন্সের মানেটাকে, বাক্যের অর্থটাকে একদম স্বয়ং সম্পূর্ণ করে তোলা, মানে একটা মিনিংফুল, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা হচ্ছে অবজেক্টের কাজ। তা অবজেক্ট থাকা সত্ত্বেও তো মানে হচ্ছে না, মানুষ তাকে আছে, ওকে তারা আমাকে ক্যাপ্টেন বানালো, তারা আমাকে বানালো, দে মেড মি। তারপরে মানুষ জিজ্ঞেস করছে কি বানালো, ওনাকে কি বানালো? এই যে ব্যাপারটা যে পিপল কল হিম, মানুষ তাকে ডাকে, বোঝে একজন বোকা হিসাবে। মানুষ পিপল কল হিম, এই বললেই যথেষ্ট ছিল না, তাও মানুষ বুঝতে পারছে না এই ফুলটাকে লাগবে। এই যে একটা অ্যাডজেক্টিভ, ফুল মানে বোকা একটা অ্যাডজেক্টিভ। নাম না প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, প্রকৃতি, সংখ্যা ইত্যাদি বোঝায় অ্যাডজেক্টিভ দিয়ে। এই যে হিমটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের সম্পর্কে ফুল বলছে, প্রোনাউনের সম্পর্কে বোকা কথাটা বলছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইগুলো ছাড়া মানে পূর্ণ হয়নি, সম্পূর্ণ অর্থ হয়নি। তাই এই ভার্বগুলো সব হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, আর এই ভার্বগুলো সব হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। বোঝা গেল? 27 আর 2 29টা হয়ে গেল, আরো দুটো আমি করাবো। ততক্ষণের জন্য বাবাই, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমার ক্লাসগুলো ভালো একটু লক্ষ্য করবে, আমার ক্লাসগুলো ফলো করবে, নিশ্চয়ই উপকার হবে, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। এবং যে কোনো প্রশ্ন তোমাদের থাকলে আমাকে জানাবে, আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবো। ঠিক আছে? আমার অন্য কোনো রিল দেখে আমার প্রতি ঈর্ষা বা একটা অন্যরকম মনোভাব, ঈর্ষা, হিংসা এইসবগুলো বশবর্তী না হয়ে এইগুলো ফলো করুন। এগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের ছেলে মেয়েদের কাজে লাগবে, যারা এই ক্লাস 8, 9, 10, 11, 12 ডিগ্রিতে পড়ে তাদের কাজে লাগবে। আমি কিন্তু রিল সারা জীবন করবো না, আর 1 বছর করবো, 2 বছর করবো, 3 বছর করবো, 5 বছর করবো, 10 বছর করবো, তারপরে আমাকে একটা সময় থেমে যেতে হবে প্রকৃতির নিয়মে। এইসব সারা জীবন চলে না, কিন্তু এইটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত আমি এটা করতে পারবো, দেখাতে পারবো। তখন আজকে যারা এটা আগে হিংসা, অবশ্যই তোমরা দেখছো, নাহলে আমরা এত ভিউয়ার্স দেখতে পাচ্ছি কেন? একদিনে 400, 500, 600, তারপরে এক সপ্তাহের মধ্যে 1500, 2000 হয়ে যাচ্ছে। কি করে? নিশ্চয়ই দেখছো। তাই বলছি কোনো কোশ্চেন থাকলেও করবে, যে করবো ও আবার কি ভাববে, ওটা ছোট হবো, না না না। শিক্ষার শেষ নেই, এডুকেশন লাইফ হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নেই। আমিও আমার ছোটদের কাছে জিজ্ঞেস করি, আমিও প্রয়োজনে বই ফলো করি। এই যে এত কি আমাকেও বই ফলো করতে হয়, আমাকেও ঘাটতে হয়, আমাকেও প্রয়োজনে, হ্যাঁ, যদি আমি কোনো সমস্যা হলে আমার টিচারদের সাথে আলোচনা করতে হয়। মানে এটাতে শেখার ব্যাপারে এটা কোনো মানে লজ্জার ব্যাপার নেই, কোনো লজ্জার ব্যাপার নেই। এক নির্দ্বিধায় আপনারা ফোন করবেন, আমারও ভালো লাগবে, আর এটাতে কোনো কারোর কাছে ছোটো হয় না। ঠিক আছে? তা যাই হোক, আমার ওই রিল বা ওই ভিডিও বা আরও যে কিছু পোস্ট, ওসব দিকে দেখে লাভ নেই। ওটা আপনারা বেশি দেখেন, বেশি দেখতে হবে এইটা, যেটা উপকার হবে। আমি রিলটা সারা জীবন করবো না, শখে করি, ওটা আমার করে রোজগারের প্রয়োজন নেই। কিন্তু এইটা হচ্ছে সমাজের ছেলে মেয়েদের একটু উপকারে লাগুক। আমি সমাজে বোঝা না, আমি কিন্তু সমাজে, আপনারা যদি আপনাকে সবকিছু নেগেটিভ সাইড, পজিটিভ সাইড আছে। আপনি শুধু আমাকে একটা দিক দেখেন তো, এই যে আমি দিনের পর দিন 200 ক্লাসের উপরে ছেড়ে দিয়েছি, দেখেন এই যে আমি এইগুলো ছাড়ছি, এগুলো তো লাগছে তো কাজ। আর ইংলিশ সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা ছাড়া একটা স্টেপ আজকের দিনে চলা যাবে না। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো জিনিস আছে, পরবর্তীকালে আরও জিনিস করাবো। তাই বলছি, এগুলো যদি আপনারা দেখেন আপনারা উপকৃত হবেন, অর্থাৎ আমার দ্বারা কিন্তু উপকৃত হবেন। এটা প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক, আপনাকে এটা মানতেই হবে যে আপনি যদি ফলো করেন আপনি জানতে পারবেন। তা বলে যে আমি সব জানি তেমন নয়, আর আপনি যে সব জানেন না এগুলো তাও নয়। আমারও জানার বাকি থাকতে পারে, আপনাদেরও জানার বাকি থাকতে পারে। এই ক্লাসগুলো ফলো করলে আমরা কিন্তু বোথ অফ আস উইল বি বেনিফিটেড, তাই না? তাই বলছে, আমাকে অন্যরকমভাবে বিচার না করে আমাকে দিয়ে সমাজে কোনো কাজে লাগছে কিনা সেটা আপনি দেখুন। আমি কিন্তু এই যে প্রতিদিন আপনাদের যে এগুলো তো আমার নিজের শেখার আর কিছু নেই,
এগুলো জানার কিছু নেই, এগুলো আমি করি শুধু আপনাদের জন্য, তোমাদের জন্য। তোমরা দেখো, প্রয়োজন তোমরা কোশ্চেন করো, আমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার বিভিন্নভাবে দেবো। I will try my level best to give the appropriate answer of your questions. I am always ready to extend my helping hand to you. You can ask me any question, you can call me, and you can inform me your problem. Then I will try to solve your problem as early as possible. এটাই বলার ছিল আমার। আবারও বলছি, অনেকে দেখা যায় আর কি, বোঝা যায় ভিউয়ার্স ১,৫০০, রিয়াক্ট হচ্ছে এই ১৫টা। তাতে কি মনে হয় যে আমাকে আনফ্রেন্ডও করবে না, আমার সব কিছু দেখবে, আবার আমি আর তার আমার সবই যে ভালো এমন না, আমার সবই যে খারাপ তেমন নয়, ভালোরও তো রিয়াক্ট আছে, খারাপও তো রিয়াক্ট আছে, কি করে না। তার মানে কি আমি কি ধরে নেব, সব আমার দেখবে, আমাকে আনফ্রেন্ডও করবে না, আবার আমার সব দেখবে, দেখতেও হবে, নাহলে ভিউয়ার্সগুলো হয় কী করে না দেখলে। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। মেন কথা হচ্ছে ওইটার থেকে অত বেশি ব্যাপারটা লুক আপটা না করে এই দিকটা ফলো করুন, আপনার ছেলে মেয়েদের ভালো হবে। এবং আমি চেষ্টা করব আরও বিভিন্ন কিছু নিয়ে বিভিন্নভাবে যত সহজ সরলভাবে তুলে ধরা যায় আপনাদের কাছে, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এইটা ফলো করুন। এটা আমি মৃত্যুর দিন সকাল যদি রাতে মরি, বিকালেও আমি পড়ে যেতে পারবো, এটা কোনো বয়স নেই। ওটা একটা বয়সের ব্যাপার আছে, ওটা কিন্তু সারা জীবন চলে না, ওই রিল ওইগুলো সারা জীবন চলে না, ঠিক আছে? তো ওইটার উপরে ঈর্ষান্বিত হয়ে ওইটার উপরে করে বা ওইটার উপরে হিংসা মনোভাব পোষণ করে আমাকে খারাপভাবে নিয়ে অ্যাভয়েড করে গেলে কিন্তু আপনার লস। কারণ একটা সময় যখন আমি এটা চালিয়ে যাবো আরও ২০ বছর পরেও, তখন আপনার ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে যায়, তখন তাদের প্রয়োজন হবে না। তাই এইটা ফলো করুন, ব্যাস। ভালো থাকবেন।